আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা হয়তোবা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন অনেকেই হয়তো একটু টেনশনে রয়েছেন। যেমন আজকে খুব সম্ভবত আপনাদের প্রাইমারি ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত হয়তোবা আজকে দিবে না, এরকম একটা নিউজ আমরা তথ্য পেলাম একটু আগে। তো খুব সম্ভবত আগামীকালকে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? তো আল্লাহ যখন যার রিজিকে যেখানে রাখবেন ইনশাআল্লাহ সেটা অবশ্যই তার সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই। তো সুতরাং চিন্তা না করে, টেনশন না করে আসলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যদিও একটু টেনশন কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি বলব যে সর্বোপরি যেটা রেজাল্ট হবে সেটাকে, যেটাই হোক না কেন, পজিটিভ অর নেগেটিভ যাই হোক না কেন, সেটাই মেনে নিয়ে চেষ্টা করতে হবে। এবং নেক্সট যে পরীক্ষাটা রয়েছে পরবর্তী, খুব সম্ভবত প্রাইমারি স্কুলের হেড টিচার যেটা রয়েছে সেটা, এবং আসন্ন যে নিবন্ধনের কোর্সটা রয়েছে, নিবন্ধনের যে সার্কুলারটা রয়েছে খুব শীঘ্রই হয়তো বা সেটাও দিয়ে দিবে। তো আশা করি পরবর্তী পরীক্ষাগুলো আপনারা সেভাবে ডেডিকেটেড হয়ে একটু মনোযোগের সঙ্গে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, এই হচ্ছে প্রত্যাশা। আর আমরা যে 4000 প্রশ্নের যে ব্যাখ্যা হিসেবে যদি বলা হয় বাংলা সাবজেক্টের কথা, তো আমার 1000 প্রশ্নের জার্নিতে কিন্তু আজকে আমি 11তম দিনের মতো কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো মূলত আজকে 385 নাম্বার প্রশ্ন আমরা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা অতি প্রথম থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, অবশ্যই নোট খাতা নিয়ে, খাতা কলম নিয়ে বসে যাবেন, যাতে করে পরবর্তীতে এই কোর্সের বা এই ক্লাসগুলো বা এই নোটগুলো যেন হারিয়ে না যায়, বা পরবর্তী শেষ হওয়ার পরে যখন চাপ না পড়ে যায় যে আসলে সবগুলো একসাথে বই বের হওয়ার করে পরে পড়বো, বা এরকমটা যেন না হয়। অর্থাৎ আপনি যেন প্রস্তুতিটাকে আসলে আগেই একটু আমাদের সাথে চলে যেতে পারেন, এটা করে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে। এ হচ্ছে বিষয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেনটা একটু দিয়ে। আচ্ছা, আমাদের ফার্স্ট প্রশ্নটা একটু খেয়াল করি। তার আগে একটু কথা বলি, আপনারা যারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানেন অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো করবেন। এতে করে আপনাদের কিন্তু রিভিশন বলা যায়, রিভিশনটা অনেক হয়ে যাবে, এবং চাইলে এই রিলেটেড প্রশ্ন আর কী কী হতে পারে সেটাও কমেন্টে জানাতে পারে। ওকে, তো শুরু করি। খেয়াল করুন যে প্রথম প্রশ্নটা কি রয়েছে। দেখুন, বলা রয়েছে যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা আসলে কি। এটা 11তম বিসিএস এবং 50তম বিসিএসে পরীক্ষাতে আসছে দুইবার। বিসিএস পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে এই প্রশ্নটা। আচ্ছা, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা এখানে রয়েছে ভারতচন্দ্র রায়গুণাকার, দৌলত কাজী, সৈয়দ হামজা এবং কি আব্দুল হাকিম। এখন একটু খেয়াল করি, এটার অ্যান্সার কিন্তু একটু একটু টিপিক্যালি মনে হচ্ছে, তাই না? যেহেতু এখানে 50তম বিসিএসে কিন্তু এইটার সঠিক অ্যান্সার দেওয়া ছিল। সঠিক অ্যান্সার যেটা দেওয়া ছিল সেটা আসলে আপনারা কমেন্টে জানাতে পারেন, যদিও এখানে সেই অ্যান্সারটা দেওয়া নাই। এটা নিয়ে কিন্তু আমি একটু বলার চেষ্টা করব, তো খেয়াল করুন, এখানে কিন্তু 50তম বিসিএসে এটার অ্যান্সার দেওয়া ছিল হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ 50তম বিসিএসে এটার অ্যান্সার ছিল ফকির গরিবুল্লাহ। তো এখন কথা হচ্ছে ফকির গরিবুল্লাহ, তো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু এই গরিবুল্লাহ অপশনটি নাই। এখানে কিন্তু গরিবুল্লাহ অপশনটি নাই, অর্থাৎ এটা 11তম বিসিএসে কিন্তু এই অপশনটা ছিল না। তাহলে আসলে অ্যান্সারটা আসলে কোনটা হতে পারে, এটা হচ্ছে আমাদের কনফিউশন তৈরি করতে পারে। খেয়াল করুন, যদি বলা হয় যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখাটা কার, অ্যান্সার যদি ফকির গরিবুল্লাহ থাকে, এটা অ্যান্সার হবে হচ্ছে ফকির গরিবুল্লাহ, দাগায় আসবেন। যদি অ্যান্সারটা ফকির গরিবুল্লাহ না থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা দেবেন হচ্ছে সৈয়দ হামজা। ক্লিয়ার? দুইটা অপশনে খেয়াল করি, 50তম বিসিএসে কিন্তু শুধু ফকির গরিবুল্লাহটা অ্যান্সার দেওয়া ছিল, সৈয়দ হামজা ছিল না। বা আর 11তম বিসিএসে কিন্তু সৈয়দ হামজাটা অপশনে ছিল, ফকির গরিবুল্লাহ ছিল না। তো এটা কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে। তো সুতরাং যদি বলা হয় পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা বা পুঁথি সাহিত্যের প্রাচীন কবি কে ছিলেন, সেক্ষেত্রে হবে হচ্ছে ফকির গরিবুল্লাহ। বাট অপশনে যদি সেটা না থাকে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সৈয়দ হামজা। ওকে, তো আরও একটু কিছু তথ্য বুঝি যে পুঁথি সাহিত্যটা আসলে কি। খেয়াল করে, পুঁথি সাহিত্যটা হচ্ছে, এটা 18 শতকের দ্বিতীয়ার্ধে অথবা 19 শতকের হচ্ছে প্রথমার্ধে আরবি এবং ফার্সি ভাষা মিশ্রণ করে, অর্থাৎ আরবি এবং ফার্সি ভাষা মিশ্রিত হয়ে যেই কি করা হয়, কাব্য রচনা করা হয়।
সেটাই হচ্ছে মূলত পুঁথি সাহিত্য। অর্থাৎ দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে আরবি এবং ফার্সি ভাষা মিশ্রিত হয়ে যখন কাব্য রচনা করা হয়েছিল সেটার নাম হয়েছিল পুঁথি সাহিত্য। আর আরবি এবং ফার্সির সাথে যদি অন্যান্য ভাষা অ্যাড হয়ে বা মিশ্রিত হয়ে যখন কাব্য রচনা করা হয় তখন সেটা হয়েছিল হচ্ছে দোভাষী পুঁথি সাহিত্য। দোভাষী পুঁথি সাহিত্য। তো এখন ব্যাপার হচ্ছে দোভাষী পুঁথি সাহিত্যর কিন্তু একটা জনপ্রিয় কাব্য রয়েছে। দোভাষী পুঁথি সাহিত্যের মধ্যে একটা জনপ্রিয় কাব্যর নাম হচ্ছে আমির হামজা। আমির হামজা এটা কিন্তু দোভাষী কাব্য আমির হামজা। তো একটু খেয়াল করুন, এই আমির হামজা কিন্তু কোনো ব্যক্তির নাম না। হ্যাঁ, অনেকে হয়তো বা ভুল করতে পারেন যে আমির হামজা হয়তো বা কোনো ব্যক্তির নাম না। আমির হামজা নামে হচ্ছে এটা একটা কাব্যের নাম, কাব্যগ্রন্থের নাম। তো এই আমির হামজা কাব্যগ্রন্থটা কিন্তু কি ছিল? দোভাষী পুঁথি সাহিত্যের ছিল, যেটা কিনা ফকির আমির হামজা কাব্যগ্রন্থটা কিন্তু ফকির গরিবুল্লাহ উনি প্রথমের দিকে হচ্ছে কি করেছিলেন, রচনা করেছিলেন। পরবর্তীতে উনি কিন্তু এটা সমাপ্ত করে যেতে পারেননি। সেটা কে করেছিলেন? সেটা পরবর্তীতে কিন্তু সৈয়দ সৈয়দ হামজা করেছিলেন, রাইট? সৈয়দ হামজা, পরবর্তীতে কিন্তু সৈয়দ হামজা সেটা করেছেন। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেকে লিখেছেন সৈয়দ হামজা, সৈয়দ হামজা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। তাহলে আমরা সামারিটা যদি বলি তাহলে কি হবে, যে যদি ফকির গরিবুল্লাহ অপশনে থাকে আমরা চোখ বন্ধ করে সেটার অ্যান্সার করব। বাট যদি সেটা না থাকে তাহলে অ্যান্সার হবে কোনটা? সৈয়দ হামজা। ওকে, নেক্সট কোশ্চেন। কোন কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? খেয়াল করি, কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে আসলে শুদ্ধ। এখানে কিন্তু অশুদ্ধের কথা বলেনি, ভুলের কথা, এখানে বলছে শুদ্ধ। খেয়াল করি, প্রথমে অপশনে রয়েছে মাছ আকাশে ওড়ে, তার খুব আনন্দ পেল, আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত, সকল ছাত্রগণ পাঠে হচ্ছে অমনোযোগী। তো খেয়াল করুন, এখানে কিন্তু বলছে সকল ছাত্রগণ। সকল বলতে কি বোঝাচ্ছে? অনেকগুলো না, অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। ছাত্রর পরে আবার গণ, তো গণ দ্বারাও কিন্তু বহুবচন বোঝায়, আবার সকল দ্বারাও কিন্তু বহুবচন বোঝায়। তো একটা সকল যদি আমি দেই তাহলে গণ আর দেওয়ার প্রয়োজন নাই, সকল ছাত্র পাঠে মনোযোগী অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী, যে কোনো একটা দিতে হবে। তো যেহেতু দুইটা দেওয়া হয়েছে, এটা কি তাহলে যদি অতিরিক্ত হয় তাহলে সেটাকে আমরা বাহুল্য দোষ বলবো, বাহুল্য দোষ। তো এক্ষেত্রে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হবে না, তাহলে বাহুল্য দোষ, বাহুল্য দোষ। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। তাহলে পরবর্তীতে কি হবে? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। এটা কিন্তু সঠিক বাক্য, সঠিক অ্যান্সার হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। আর এটা কেন হইল না? এটা হলো না কেন, তার খুব আনন্দ পেল, এটা একটা অসম্পূর্ণ বাক্য। এবং মাছ আকাশে ওড়ে, এটাও হচ্ছে কিন্তু এটা হচ্ছে যোগ্যতাটা হারিয়েছে। অর্থাৎ একটা বাক্যের যে তিনটা গুণের কথা আমরা জানি, যে আশঙ্কা, আসক্তি, হ্যাঁ, আশঙ্কা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে কি যোগ্যতা। তিনটা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো এই তিনটা গুণের মধ্যে কিন্তু যোগ্যতাটা হারিয়েছে। কেন? কিন্তু মাছ কিন্তু কখনো আকাশে উঠতে পারে না, বা হাতি আকাশে উঠতে পারে না, বা যদি বলি যে মানুষ ঘাস খায় সেটাও কিন্তু হয় না। তো এইটা হবে হচ্ছে যে যোগ্যতার অভাব। তাহলে মাছের জায়গায় যদি আমি বললাম পাখি আকাশে ওড়ে তাহলে কিন্তু এটা সঠিক বাক্য হতো। একটু দুঃখ প্রকাশ করছি যে আসলে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু প্রবলেম হলো, ক্লাস নিতে একটু বিঘ্ন ঘটার জন্য। তো এই জন্য দুঃখ প্রকাশ করছি। যাই হোক, তো আমরা যেটাতে ছিলাম, যেই 353 নম্বর প্রশ্নে ছিলাম আর কি, 353 নম্বর প্রশ্নে ছিলাম। তো আসলে অনেক সময় ক্লাস নিতে গিয়ে যখন এরকম মানে বিভ্রাট হয়, যেটা আসলে সবার জন্য একটু মনোযোগের বিঘ্ন ঘটে। হয়তো বা আপনাদেরও হয়েছে, আমারও একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখন আসলে কিছু করার ছিল না। তো যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, কথা না বাড়িয়ে আমরা শুরু করি পরবর্তী 353 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি। 353 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে বীরবল কোন লেখকের ছদ্মনাম। যেটা আমি বলছিলাম যে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা কমন প্রশ্ন, যেটা কিনা আমরা মোটামুটি 99% বলা যায় না, বলবো 100% আমরা সবাই জানি যে বীরবল কোন লেখকের ছদ্মনাম। এবং এটা একটু খেয়াল করি, দেখেন এখানে 14, 17, 32, 38 এই প্রশ্নটা আসলে বিসিএস পরীক্ষায় কতবার আসছে এবং কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, বীরবল হচ্ছে কোন লেখকের ছদ্মনাম? আমরা জানি হচ্ছে প্রমথ চৌধুরী। বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর হচ্ছে ছদ্মনাম, প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। তো প্রমথ চৌধুরী সম্পর্কে আরেকটু তথ্য যদি আমরা বলি, যদি বলা হয় বাংলা গদ্য সাহিত্যের
বাংলা গদ্য সাহিত্যের চলিত ভাষার প্রবর্তন করেন। বাংলা গদ্য সাহিত্যে কিন্তু চলিত ভাষার প্রবর্তন করেন হচ্ছে এই প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরী চলিত ভাষার প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরী কিন্তু একটা পত্রিকা রয়েছে, একটা পত্রিকা সম্পাদনা করেছেন, সেই পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র যেই পত্রিকাটা আসলে 1914 সালে প্রকাশিত হয়। 1914 সালে প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকাটি। তো প্রমোদ চৌধুরী কিন্তু আরও একটা পরিচয় রয়েছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজির নাম হচ্ছে ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজির নাম হচ্ছে ইন্দিরা দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের যে মেয়ে ছিল তার নাম ইন্দিরা দেবী। তো ইন্দিরা দেবীরই হাজব্যান্ডের নাম ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী। সেই হিসেবে যদি বলা হয় তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজির হচ্ছে জামাই বা ভাতিজির হাজব্যান্ডকে বলা হয় হচ্ছে, হাজব্যান্ড কে ছিলেন সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী। তো ইন্দিরা দেবীকে নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি যে ছিন্নপত্র তিনি লিখেছিলেন, ছিন্নপত্র, যেখানে আসলে 153টার মধ্যে 143টা পত্রই ছিল কাকে নিয়ে? ইন্দিরা দেবীকে নিয়ে। তো যাই হোক আমরা ওই দিকে যাচ্ছি না। তো বেসিক জিনিস আমরা জানলাম, বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক ছিলেন হচ্ছে, গদ্যে চলিত ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী, এবং সবুজ পত্র পত্রিকা যেটা ছিল সেটা 1914 সালে প্রকাশিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। বেতার বিপত্নিক শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? তো এটার ক্ষেত্রে যেটা বলছিলাম, আমরা কিন্তু অনেকেই অভ্যস্ত নয় উচ্চারণ করে আসলে নয় তৎপুরুষ এটা বলি। তো আসলে এটা সঠিক উচ্চারণটা হচ্ছে নয় না, এটা হচ্ছে নং। এটা সঠিক উচ্চারণ হচ্ছে নং তৎপুরুষ সমাস। আচ্ছা, যাই হোক, খেয়াল করি এখানে বেতার এবং বিপত্নিক একটু দেখি। বিপত্নিক হচ্ছে আচ্ছা, আপনারা যারা এটা অ্যান্সার জানেন, আমি একটু কথা বলেন, এটা কিন্তু 50তম BCS এর প্রশ্ন। তো আপনারা যারা অ্যান্সার জানেন অবশ্যই অ্যান্সার করবেন, এবং কি কারণে এটা হলো সেটাও চাইলে ব্যাখ্যাটা আপনারা দিতে পারেন। ওকে, আমি যদি একটু বলি, বিপত্নিক বিগত হয়েছে পত্নী যার, বিগত হয়েছে পত্নী যার। আমরা যদি বিপত্নিককে ভাঙ্গাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিগত হয়েছে পত্নী যার। বিগত মানে আমরা জানি, বিগত মানে আমরা কি জানি? বিগত মানে হচ্ছে মারা গিয়েছে। আমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা জানি পূর্বপদ এবং পরপদ যেটা কোনোটাই আসলে মেইন করবে না, অর্থাৎ অন্য কোনো পদ বোঝাবে আর কি, অন্য কোনো পদের প্রাধান্য হবে। পূর্বপদটা আসলে এখানে কোথায়? এখানে বিগতটা কিন্তু পূর্বপদ, আর পত্নীটা হচ্ছে পরপদ। তো বিগত হয়েছে পত্নী যার, তো এখানে বিগত মানে মারা যাওয়া, অর্থাৎ যার স্ত্রী মারা গিয়েছে তাকে আমরা কি বলবো? বিপত্নিক বা বিগত হয়েছে পত্নী যার। খেয়াল করি এখানে বিগতটা কিন্তু বিশেষণ আর পত্নীটা হচ্ছে বিশেষ্য। তো ব্যাপারটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এরকম, যদি পূর্বপদটা বিশেষ্য হয় এবং পরপদটা হচ্ছে, যদি পূর্বপদটা বিশেষণ হয় এবং পরপদ হচ্ছে বিশেষ্য হয় এবং অন্য কোনো পদ প্রাধান্য পায়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের সমানাধিকরণ বহুব্রীহি, এটা হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি সমাসের মধ্যে কিন্তু আমরা ক্যাটাগরি আছে, আমরা জানি সেগুলো। তো বহুব্রীহির মধ্যে যে একটা ক্যাটাগরির নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ বিপত্নিকটা হচ্ছে মূলত সমানাধিকরণ বহুব্রীহির উদাহরণ। তাহলে আমরা একটা অপশন পেলাম আর কি, একটা অপশনের বা একটা শব্দের কিন্তু আমরা অ্যান্সার পেলাম হচ্ছে বহুব্রীহি। তো এই দুইটার মধ্যে একটা হবে। একটু খেয়াল করি, এখানে তো কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, আমরা যদি বাদ দিয়েও যদি পড়ি একটা বহুব্রীহি, দুইটার মধ্যে একটা হবে। তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কি জানি? যে বা হচ্ছে সত্য মিথ্যা হবে, বা রূপক কর্মধারায়, তারপর কি জানি উপমান উপমিত, এগুলো। তো এখন ব্যাপার হচ্ছে বেতার। আমরা একটু খেয়াল করি, বেতারটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা নং তৎপুরুষের ক্ষেত্রে যদি বলা হয় বেতার, এখানে যদি এটাকে ভাঙানো হয়, খেয়াল করি নেই তার যার, এটাকে যদি ভাঙায় তো নেই তার যার, তো বেতার। তো খেয়াল করি এখানে প্রথমে একটা নেগেটিভ একটা কি বসবে? শব্দ। তো নেগেটিভ কোনো কিছু শুরু থেকে হচ্ছে নেগেটিভ কোনো কিছু বোঝাবে, এবং পরবর্তীটা হচ্ছে অন্য কিছু বোঝাচ্ছে। এখানে নেই তার যার বলতে বোঝাচ্ছে এখানে রেডিও বা যন্ত্রকে বোঝাচ্ছে। এখানে রেডিও বা অন্য কিছু। নেই তার যার বলতে কি বোঝায়? নেই তার বলতে আপনারা নেই তার বলতে বিশেষ কোনো যন্ত্র বা
রেডিওকে বোঝাচ্ছে, যে রেডিওকে বোঝাচ্ছে, তার মানে এটাও কিন্তু পূর্বপদ বা পরপদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় অর্থাৎ অন্য কোনো পদ প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইটার অ্যান্সারও কিন্তু বহুব্রী সমাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এখানে এই প্রশ্নে বহুব্রী অ্যান্সারটা দেওয়া নাই, অপশনটা দেওয়া নাই বহুব্রী, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার করব? নিয়ম অনুপাতে কিন্তু বেতাল এবং বিপত্নিক দুইটাই কিন্তু বহুব্রী সমাস, কিন্তু এখানে যেহেতু অপশনে দেওয়া নাই, অনেকে নং তৎপুরুষ এইটাকে কিন্তু অনেকে এই বহুব্রী সমাসটা কিন্তু নং তৎপুরুষ হিসেবে কল্পনা করে বা চিন্তা করে যে এটা হয়তো বা নং তৎপুরুষ হতে পারে। তো এখন পরীক্ষার সেন্টারে গিয়ে আসলে আমরা কি করব, যদি আমরা সঠিক অ্যান্সার না জানি বা না পাই, সেক্ষেত্রে এটা নং তৎপুরুষ হবে কিনা এটা আমরা কনফিউশন থাকতে পারি, কিন্তু এটা যে কর্মধারায় সমাস হবে না এটা কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত। তো সেই হিসেবে কিন্তু আমরা এটা দিব না, এটা দিব না, কর্মধারায় সমাসটা যে হবে না এটা আমরা কনফার্ম। তো সুতরাং নং তৎপুরুষ এবং বহুব্রীর মধ্যে আমাদের কনফিউশন, তো যেহেতু অপশনে এটা রয়েছে সেই হিসেবে আমরা অপশন ক নম্বরটা দিব। কিন্তু এই বেতারটা কিন্তু বহুব্রী সমাসের উদাহরণ, দুটাই এখানে বহুব্রী সমাসের উদাহরণ রয়েছে। ওকে, আচ্ছা আপনারা কমেন্টে জানাতে পারেন যদি কিছু, আচ্ছা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি বুঝতে প্রবলেম হয়, আমি যেভাবে বোঝাচ্ছি যদি প্রবলেম হয় আমাকে চেষ্টা করবো যে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, 355 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে নিচের কোনটি 20 শতকের পত্রিকা? শনিবারের চিঠি, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর। অ্যান্সার হচ্ছে শনিবারের চিঠি। শনিবারের চিঠি হচ্ছে 20 শতকের পত্রিকা। তো শনিবারের চিঠি এইটা প্রধান সম্পাদককে এবং প্রতিষ্ঠাতা সম্পাদককে যারা জানেন কমেন্ট করবেন একটু। একটা কথা বলি, আপনারা বারবার একটা কথা বলি, যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা অনেকে কমেন্ট করেছেন এই শনিবারের চিঠি, শনিবারের চিঠি, পারুনীল বলেছেন শনিবারের চিঠি। আচ্ছা আমি প্রশ্ন করেছি হচ্ছে যে প্রধান সম্পাদককে, আচ্ছা প্রধান সম্পাদক হচ্ছে, একটু লিখে দেই আমি, সজনীকান্ত দাস। এটা কিন্তু রজনীকান্ত না, নট রজনী, এটা হচ্ছে সজনীকান্ত দাস। আর যদি বলা হয় প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছে যোগানন্দ দাস, সম্পাদক হচ্ছে যোগানন্দ দাস। যোগানন্দ দাস। আচ্ছা শনিবারের চিঠি সবাই কমেন্ট করেছেন। ওকে, আচ্ছা আর একটু তথ্য যদি আমরা একটু বলি, অ্যাড করি, সেটা হচ্ছে বঙ্গদর্শন, শনিবারের চিঠি সম্পর্কে আমরা একটু আইডিয়া পেলাম। আর বঙ্গদর্শন সম্পর্কে যদি বলি, তো বঙ্গদর্শন পত্রিকাটা আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা যদি লিখে দেই, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তত্ত্ববোধনী ছিলেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। আর সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত পত্রিকাগুলোর সম্পাদক ছিলেন, পত্রিকাগুলো হচ্ছে সম্পাদক ছিলেন। আচ্ছা শনিবার পত্রিকাটা কিন্তু, শনিবারের চিঠি যে পত্রিকাটা ছিল এটা কিন্তু 1924 সালে, 1924 সালে প্রকাশিত হয়। 1924 সালের 26 জুলাই, 1924-এর 26 জুলাই হচ্ছে প্রকাশিত হয় শনিবারের চিঠি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শনিবারের চিঠি। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, নিচের কোনটি অশুদ্ধ? অহিংস থেকে সহিংস, প্রসন্ন থেকে বিষণ্ণ, দোষী থেকে নির্দোষী। এর বলছে নিচের কোনটি অশুদ্ধ, তার মানে এখানে সবগুলো শুদ্ধ দেওয়া আছে, শুধু একটা অশুদ্ধ। তারপরে এখানে দোষী থেকে নির্দোষ হবে, দোষী নির্দোষ হবে, এটা দোষী থেকে নির্দোষী হবে না, নির্দোষ হবে। গ নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ কি, এটা একটু কমেন্ট করেন। অভিরাম শব্দের অর্থ কি? আচ্ছা অভিরাম শব্দের অর্থ হচ্ছে বিরামহীন, বালিশ, চলন নাকি সুন্দর। অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। পরবর্তী প্রশ্ন, কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ
কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি আসলে? কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্রটা হচ্ছে আব্দুল্লাহ উপন্যাসের চিত্র। তো এখানে উপজীব্য বিষয়, তো এখন একটু খেয়াল করি, এই আব্দুল্লাহ উপন্যাস কিন্তু উপন্যাসের চরিত্রের কথা যদি বলি, উপন্যাসের চরিত্রের কথা যদি বলি, কেন্দ্র চরিত্রের কথা যদি বলি, তাহলে আব্দুল্লাহ চরিত্র নাম হচ্ছে একটা আব্দুল্লাহ। তারপর যদি বলি রাবেয়া, হালিমা, এগুলো কিন্তু আব্দুল্লাহ উপন্যাসের চরিত্র। এবং আব্দুল্লাহ উপন্যাসটা কিন্তু 1935 সালে প্রকাশিত হয়। 1935 সালে প্রকাশিত হয়। অর্থাৎ এই উপন্যাসটা মূলত কাজী ইমদাদুল হক যখন মারা যান, তার মারা যাওয়ার পরে হচ্ছে এই উপন্যাসটা প্রকাশিত হয়। এই উপন্যাসটা আচ্ছা সরি, এখানে 33 হবে, 33, আচ্ছা 33 প্রকাশিত হয় হচ্ছে আব্দুল্লাহ উপন্যাসটা প্রকাশিত হয় 1933 সালে। আর এইটা তিনি কাজী ইমদাদুল হক মূলত উনি মারা যান হচ্ছে 1926 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরমেশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? পরমেশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি আসলে? পরম যোগ এশ ঋষ। একটু খেয়াল করে এখানে পরমেশ, পরমেশ নিয়মটা একটু বলে দেই। স্বরেয় কিংবা স্বরেয়া সাথে যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে, অর্থাৎ উভয় স্বরেয় স্বরেয়া কিংবা স্বরেয় স্বরেয়ার সাথে যদি বলা হয় স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে সেটা উভয় মিলে কি হয়? উভয় মিলে হচ্ছে একার হয়। তাহলে অপশন একটু খেয়াল করি। পরমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ, এখন এখানে অপশন দেয়া রয়েছে। আমরা নিয়ম পড়েছি কি, এখানে যদি বলি স্বরেয় অথবা স্বরেয়া থাকবে, তাই তো, আর যোগ রস্বই অথবা দীর্ঘই সমান সমান হচ্ছে কি হবে? এ হবে। তাহলে এখানে পরমের সাথে কিন্তু এখানে স্বরেও রয়েছে, তাহলে পরমের সাথে কিন্তু আমরা এখানে কি পেলাম? স্বরেও পেলাম। আর যোগ যদি ঋষ দেওয়া হয়, পরম যোগ ঋষ নিয়ম, তাহলে ঋষ যদি হয় তাহলে ইকুয়াল টু কি হয়েছে? এ মানে হচ্ছে একার। যেটাকে আমরা একার বলি, সেটাই মূলত হচ্ছে এ মানে হচ্ছে একার। হ্যাঁ, এ মানে হচ্ছে একার। তাহলে এখানে পরমেশ, এই যে হচ্ছে এখানে যে এটা রয়েছে আর কি, মূলত এটাকেই মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা নিয়ম যেটা পেয়েছি, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে সেটা কি হবে? উভয়ে মিলে একার হবে, একার। ওকে, তো নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকার, অর্থাৎ চর্যাপদ যিনি টিকা আকারে লিখেছেন বা ব্যাখ্যা করেছেন, তার নাম কি? আমরা সবাই এই প্রশ্ন জানি, সেটা হচ্ছে মণি দত্ত। এখন এই মণি দত্ত থেকে বা চর্যাপদ থেকে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো সেইটা কি প্রশ্ন হতে পারে? তো চর্যাপদটাকে মূলত মণি দত্ত সংস্কৃত ভাষায় টিকাটা ব্যাখ্যা করেন, সংস্কৃত ভাষায়, অর্থাৎ চর্যাপদের যে টিকাটা সেটা মূলত সংস্কৃত ভাষায় তিনি ব্যাখ্যা করেন। পরবর্তীতে সেটার নাম দেন হচ্ছে চর্যা গীতিকোষ সংস্কৃত, চর্যা গীতি কোষ বৃত্তি। তো এইটার নাম দেন হচ্ছে কে? চর্যা গীতিকোষ বৃত্তির নাম দেন হচ্ছে মণি দত্ত, যেটা কিনা তিনি সংস্কৃত ভাষায়
ব্যাখ্যা করেছেন, সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করেছেন। তো এখন এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে একটু খেয়াল করি। যদি বলা হয় যে মূল চর্যাপদের, যদি বলা হয় যে মূল চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন, যদি বলা হয় মূল চর্যাপদের, যদি বলা হয় যে মূল চর্যাপদের তিব্বতী অনুবাদ কে প্রকাশ করেছেন, যদি বলা হয় অনুবাদ কে করেন, আচ্ছা এটা একটা প্রশ্ন। আর যদি বলা হয় চর্যাপদের যে টিকা, মণিদত্তের টিকা, মণিদত্তের টিকা তিব্বতী অনুবাদ কে করেন, টিকার তিব্বতী অনুবাদ কে করেন, এই দুটো যারা পারবেন একটু কমেন্ট করবেন। তিব্বতী অনুবাদ কে করেন, তিব্বতী অনুবাদ বা অনুবাদকের নাম কি, তিব্বতী অনুবাদকের নাম কি। আর একটা হচ্ছে খেয়াল করুন এখানে বলছে যে মূল চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ কে করেন। যারা পারেন একটু কমেন্ট করবেন, যারা পারেন একটু কমেন্ট করবেন। আচ্ছা যারা পারবেন একটু কমেন্ট করবেন। ওকে খেয়াল করি এটা কিন্তু, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে শিলাচারী, শিলাচারী, এটার অ্যান্সার হচ্ছে শিলাচারী, শিলাচারী। আর এটা হচ্ছে কি কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র। আচ্ছা যদি বলে কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র। তো এখন ব্যাপার হচ্ছে যদি বলা হয়, এখানে আমরা দুইটা বিষয় পেয়েছি, একটা হচ্ছে মূল চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন, একটা হচ্ছে শিলাচারী, আর মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। এখন যদি বলা হয় যে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে, সেটার অ্যান্সার কিন্তু হবে প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি। খেয়াল করুন এই দুই তিনটার প্রশ্ন কিন্তু একই রকম হইতে পারে বা আপনাদের কাছে মনে হতে পারে যে চর্যাপদের মূল কি তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে। তো এখানে একটু খেয়াল করতে হবে মূল অনুবাদ প্রকাশ করা আর মূল অনুবাদ তিব্বতী অনুবাদ করা দুইটা কিন্তু আলাদা জিনিস। যেরকম আমরা ডিসকভার এবং ইনভেনশন সম্পর্কে আমরা জানি, ডিসকভার হচ্ছে যে অতীতেই ছিল সেটা নতুন করে আবিষ্কার করা, অর্থাৎ তিব্বতী অনুবাদ অলরেডি একজন প্রকাশ লিখেছিল কিন্তু সেটাই পরবর্তীতে আবিষ্কার করেন হচ্ছে কে, প্রবোধচন্দ্র বাগচি। ওকে পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, সর এর বিপরীত সরল, সরলের বিপরীত শব্দ কোনটি। আচ্ছা সরলের বিপরীত শব্দ কোনটি, সরলের বিপরীত শব্দ হচ্ছে, সরি সরলের বিপরীত শব্দ নয় কোনটি, হ্যাঁ নয় কোনটি, সরলের বিপরীত শব্দ নয় কোনটি, সরলের বিপরীত শব্দ নয় কোনটি, গরল, গরল মানে গরল অর্থ হচ্ছে বিষ। সরলের বিপরীতাত্মক শব্দ হচ্ছে কুটিল, জটিল, বক্র, কিন্তু বিপরীতাত্মক শব্দ নয় হচ্ছে গরল। গরল শব্দের অর্থ বিষ। আমির হামজা কাব্য রচনা করেন কে, আমির হামজা কাব্য কে রচনা করেন, আমরা একটু আগে জেনেছি আমির হামজা কাব্য রচনা করেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। তো ফকির গরিবুল্লাহ হচ্ছে মূলত তিনি প্রথম কাব্যটা রচনা করেন, পরবর্তীতে ফকির গরিবুল্লাহ যখন মারা যান তারপরে তিনি লিখেছেন, বাকিটা কে লিখেছিলেন, আমির হামজা। তো মোটামুটি আমির হামজা নামে কিন্তু যে কাব্যটা রয়েছে এটা টোটালি হচ্ছে 344 পৃষ্ঠার, 344 পৃষ্ঠার এই কাব্যটা, তার ভিতরে 128 পৃষ্ঠা লেখেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। তো 128 পৃষ্ঠা ফকির গরিবুল্লাহ লেখেন, বাকিটা যেটা রয়েছে বাকি বাদ বাকি পৃষ্ঠা যেটা রয়েছে সেটা কিন্তু কে লেখেন, আমির হামজা, সেটা লেখেন হচ্ছে সরি সৈয়দ হামজা, সেটা লেখা হচ্ছে সৈয়দ হামজা, সৈয়দ হামজা। ওকে 363 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি, যেটা কিনা 30তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল। তো এখানে বলা হয়েছে যে পরিভাষার, এটা আসলে পরিভাষার অ্যানাটমি, হ্যাঁ অ্যানাটমি শব্দের অর্থটা কি, সাদৃশ্য, স্নায়ুতন্ত্র, শরীরবিদ্যা নাকি আসলে অঙ্গ সঞ্চালন, এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এইটা আমাদের যে মুখস্থ বেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মেমোরাইজিংয়ের বিষয়গুলো কিন্তু আমরা আরও যে বইগুলো রয়েছে সেগুলো বই থেকে কিন্তু পড়ার চেষ্টা করব, ঠিক আছে, এখানে আসলে বোঝানোর কিছু নাই। তো শুধুমাত্র আমি যেগুলো দেই এগুলো দিয়েই কিন্তু অ্যাভেলেবল বা যথেষ্ট না, মুখস্থ বেসটা কিন্তু আরও হিউজ পরিমাণ পড়তে হবে। তো খেয়াল করি এখানে বলছে যে অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে, তাহলে আমরা কি জানলাম, অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শরীর সম্পর্কিত বিদ্যা বা শরীরবিদ্যা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, প্রশ্নটা একটু খেয়াল করি, যুক্ত ছিলেন না এখানে বলেনি কিন্তু যুক্ত রয়েছেন। তো আমরা কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে কিন্তু জানি, এটা কিন্তু যদি বলা হয় বুদ্ধির মুক্তি আন্দোলনটা আসলে কি, এখানে কিন্তু বলা হয়েছে যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদ, তারপর হচ্ছে আবুল ফজল,
আব্দুল কাদের সবাই কিন্তু জড়িত ছিলেন, পাশাপাশি কাজী মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন। তো এরকম আরও কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কিনা বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন বা যুক্ত ছিলেন, কিন্তু ছিলেন না হচ্ছে এস ওয়াজেদ আলী। অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা হচ্ছে এস ওয়াজেদ আলী। এস ওয়াজেদ আলী ছিলেন হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি ছিলেন হচ্ছে কে? ছিলেন হচ্ছে এস ওয়াজেদ আলী। সাহিত্য সমিতির সভাপতি ছিলেন হচ্ছে এস ওয়াজেদ আলী। এটা কত সালে সভাপতি ছিলেন? 1911 সালে। তো এই সভাপতিতে অর্থাৎ এই সাহিত্য সংগঠনে সমিতিতে মূলত কলকাতায় বসবাসরত যে মুসলিম বা মুসলমান যে ছাত্রগুলো ছিল তাদেরকে নিয়ে মূলত এই সংগঠনটা তৈরি করা হয়েছিল, এবং সেটার একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এটা হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য থেকে প্রকাশিত একটি পত্রিকা। এটা হচ্ছে পত্রিকার নাম, পত্রিকা। এখান থেকে প্রকাশিত হচ্ছে একটি পত্রিকা। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি জানার আগে আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমি একটু লিখে দেই। এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। আমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সার জানার জন্য এই ছকটা আবশ্যিক। অর্থাৎ আমরা যেরকম ম্যাথের ক্ষেত্রে যেভাবে ছকটা আঁকান, রাফ করে নেন, ঠিক একই রকমভাবে কিন্তু এই বিষয়টা আমাদের রাফ করে নিতে হবে। হ্যাঁ, রাফ করে নেওয়া লাগবে এটা। তা না হলে এটা আসলে মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে জাস্ট সম্পূর্ণ বোঝার বিষয়। আচ্ছা, যদিও আমি একটু এলোমেলো হয়তো বা হয়ে যাচ্ছে, বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে আপনাদের, বাট একটু খেয়াল করুন এখানে। এটা যদি বলা হয় সম্মুখ, আচ্ছা এটা হচ্ছে সম্মুখ। এটা যদি বলি সম্মুখ, আর এই স্বরেওটা যেটা সেটা হচ্ছে মধ্য, আর এই পাশে যেটা সেটা হচ্ছে পশ্চাৎ। তো এই পাশে হচ্ছে এটা হচ্ছে সংবৃত, নিচেরটা হচ্ছে বিবৃত। এটা হচ্ছে অর্ধ সংবৃত, এটার নাম হচ্ছে অর্ধ সংবৃত, আর এটার নাম হচ্ছে অর্ধ বিবৃত। তো এইটার মাধ্যমে আসলে আমরা কিভাবে জানবো, এই অ্যান্সারটা জানবো? খেয়াল করি, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন। একটু হয়তো বা লেখাটা ঘিজিবিজি মনে হচ্ছে, বাট একটু খেয়াল করুন। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? এখানে রয়েছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, উচ্চ মধ্য, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। এই পাশে হচ্ছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। তো এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? তো এখানে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে, রস্বই বলি, রস্ব সবগুলো কিন্তু কি স্বরবর্ণ, সবগুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে এখানে বলছে নিম্ন, তাহলে নিম্ন বলতে আমরা কোথায় পেয়েছি, কোন ঘরে? এখানে, এটা হচ্ছে নিম্ন। তাহলে নিম্ন বিবৃত, বিবৃতটা কোন পাশে আছে? এই যে এখানে আছে। তাহলে এই ঘরের মধ্যে কোন নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? তাহলে এই ঘরের মধ্যে কোনটা আছে অ্যান্সার? সরি, এটা সরিয়া হবে, এটা সরিয়া। আচ্ছা, এই ঘরের মধ্যে অ্যান্সার আছে হচ্ছে সরিয়া, নিম্ন, এটা হচ্ছে নিম্ন। তো এটার অ্যান্সার হচ্ছে কি হচ্ছে তাহলে? যদি বলে নিম্ন, নিম্ন মানে নিম্ন এইটা, বিবৃত হচ্ছে এইটা। তো নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? তাহলে অ্যান্সার হচ্ছে সরিয়া। তো এরকম করে কিন্তু এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে। যদি পরীক্ষায় আসে যে উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি, তাহলে উচ্চ, এটা সংবৃত, স্বরধ্বনি হচ্ছে কোনটি? রস্ব এবং রস্ব। তো এভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবির নাম হচ্ছে আবুল হাসান। তার পূর্ণ রূপ হচ্ছে, তার হচ্ছে প্রকৃত নাম হচ্ছে আবুল হোসেন মিয়া।
তো তিনি এই পৃথক পালঙ্ক এই কাব্যটা রচনা করেছেন হচ্ছে 1975 সালে 1975 সালে। তো এখন তার কিছু তার টোটালে 3টা কাব্যের কথা আমরা জানি। তার হচ্ছে টোটালি আমরা 3টা কাব্যের কথা আমরা জানি। তো সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে আমরা যদি বলি যে যে তুমি হরণ করো এটা একটা, আর রাজা যায় রাজা আসে, আর পৃথক পালঙ্ক। তো এইটা রাজা যায় রাজা আসে, রাজা যায় রাজা আসে, এই 3টা ছিল তার কাব্যগ্রন্থ। রাজা যায় রাজা আসে, তো এই 3টা হচ্ছে তার হচ্ছে কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থটা তিনি যখন লেখেন, লাস্ট যে কাব্যগ্রন্থটা তিনি যখন লেখেন, পৃথক পালঙ্কটা যখন লেখেন, তিনি 1975 সালে, তার বয়স ছিল 28 বছর, এবং তিনি অসুস্থ থাকা অবস্থায় কিন্তু তিনি যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন, তখন কিন্তু তিনি এই পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থটা কিন্তু লেখেন। এবং এই কাব্যগ্রন্থটা তাকে কাকে উৎসর্গ করেন? এই কাব্যগ্রন্থটা উৎসর্গ করেন হচ্ছে সুরাইয়া খানম। এই সুরাইয়া খানম ছিলেন একই সাথে একজন কবি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সুরাইয়া খানমের সাথে এই আবুল হাসানের কিন্তু একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল হচ্ছে সুরাইয়া খানমের সাথে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? এই পৃথক পালঙ্কটা যখন তিনি উৎসর্গ করেন তাকে, সেই বছরই আবুল হাসান অসুস্থতাজনিত কারণে মাত্র 28 বছর বয়সে তিনি মারা যান। তো মারা যাওয়ার পরে এই সুরাইয়া খানম যিনি ছিলেন, ইনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন যখন ইংরেজি বিভাগে। পরবর্তীতে তিনি 70-80 দশকে তখন কিন্তু সেই দুঃখে ক্ষোভে কিন্তু সে চাকরি ছেড়ে সে কোথায় চলে যান? আমেরিকায় চলে যান। সেইখানে মারা গেল আবুল হাসান, তাকে তো পেল না, প্রেমিকা ছিল। তো পরবর্তীতে তিনি আমেরিকায় গিয়ে মারা যান, এবং আমেরিকায় গিয়ে সে 2007 সালে, সুরাইয়া খানম কিন্তু 2007 সালে তিনিও মারা যান ওখানে আমেরিকাতে গিয়ে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। এই প্রশ্নটা আসছে 2046তম BCS এর প্রশ্ন ছিল এটা, 46-এর। আচ্ছা, পয়মন্তী এলো। আচ্ছা, পয়মন্তী এলো, এখানে পয়মন্তীটা আসলে কোন কারক? খেয়াল করি, কারক কিন্তু পরীক্ষায় আমাদের প্রায়ই প্রশ্ন আসে যে আসলে কোনটা কোন কারক। আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু এটা কর্তৃকারক। কেন কর্তৃকারক হবে? যদি ক্রিয়াকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে কি? কর্তৃকারক। খেয়াল করি, কে বা কারা। তাহলে এখন পয়মন্তী কিন্তু একজন ব্যক্তির নাম, এটা কিন্তু একজন ব্যক্তি। সাপোজ একজন মেয়ে মানুষ বা মেয়ে, পয়মন্তী এলো, এখানে পয়মন্তী কোন কারক? কে এলো? আমরা যদি প্রশ্ন করি কে এলো, ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কে এলো, অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি পয়মন্তী এলো, বা কি রহিম এলো, করিম এলো। কে এলো? পয়মন্তী এলো। বা কারা এলো? তো কে এবং কারা দ্বারা যদি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে কি কারক? প্রথমে কে এবং কারা দিয়ে যারা প্রশ্ন করে, তাহলে কর্তৃকারক এটা। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, অনাথিন। আচ্ছা, অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস? খান মোহাম্মদ মঈনুদ্দিন, বেনজির আহমেদ, নাকি কার? খান মোহাম্মদ মঈনুদ্দিনের উপন্যাসের নাম হচ্ছে অনাথিনী। আচ্ছা, অনাথিনী এটা কিন্তু 1926 সালে প্রকাশিত হয়। অনাথিনী। অনাথিনী 1926 সালে প্রকাশিত হয়, এবং তার আরও একটা উপন্যাস রয়েছে, সেটার উপন্যাসের নাম হচ্ছে নয়া সড়ক, যেটা 1956 সালে প্রকাশিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পানি গ্রহণ কথাটি যা গ্রহণ থেকে এসেছে, এটার অ্যান্সার হচ্ছে হাত। পানি শব্দের অর্থ হচ্ছে হাত গ্রহণ, অর্থাৎ হাত গ্রহণ থেকে এসছে। আর পানি গ্রহণ পুরোটাকে যদি অর্থ ধরি, তাহলে এটা হচ্ছে বিবাহ। পুরোটার অর্থ হচ্ছে বিবাহ। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, সৈয়দ মুস্তফা আলী রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র, কালান্তর, প্রবন্ধ গ্রন্থ, নাকি সাহিত্যবঙ্গ? সৈয়দ মুস্তফা আলী, এটা কিন্তু তার একটা রম্য রচনা, সৈয়দ মুস্তফা আলীর রম্য রচনা। পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র কিন্তু একটা রম্য রচনা। এটা হচ্ছে রম্য রচনা,
যেটা কিনা 1952 সালে প্রকাশিত হয়। কাকে উৎসর্গ করা হয়? যদি বলা হয় এটা আসলে কাকে উৎসর্গ করা হয়, সরলা বালা সরকার। সরলা বালা সরকারকে উৎসর্গ করেন কি? উৎসর্গ করা হয় সৈয়দ মোস্তফা আলীর এই প্রবন্ধটা উৎসর্গ করা হচ্ছে সরলা বালা সরকারকে, হচ্ছে পঞ্চতন্ত্র প্রবন্ধটা উৎসর্গ করা হয়। আর প্রবন্ধ সংগ্রহ কথা যদি বলি তাহলে এটা প্রমোদ চৌধুরী গুরুত্বের মধ্যে রয়েছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ। প্রমোদ চৌধুরীর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, পিপাসিত শব্দের বিশেষ রূপ কি? পিপাসিত শব্দের বিশেষ রূপ কি? এটা আসলে পিপাসী, পিপাসু, পিপাসা নাকি আসলে পিয়াসী? পিপাসিত শব্দের বিশেষ রূপ হচ্ছে পিপাসা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার প্রশ্ন এটা। শাহজাহান নাটকটির প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকটির প্রথম রচয়িতা কিন্তু আপনারা জানেন, ডিএল রায়, সংক্ষেপে দ্বিজেন্দ্রলালকে আমরা ডিএল রায় বলতে পারি। ডিএল রায় তিনি কিন্তু শাহজাহান নাটকটা প্রথম রচনা করেন। তো এটা মূলত হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের যে জীবনের করুণ কাহিনী রয়েছে, সেই করুণ কাহিনীটা নিয়েই মূলত এই নাটকটা ডিএল রায় রচনা করেছেন বা এই নাটকটা তৈরি করেছেন। তো এখানে তার পুত্র দারা এবং আওরঙ্গজেবের যে তার সিংহাসন নিয়ে যে সংগ্রাম বা সিংহাসন নিয়ে যে লড়াই ছিল, তো সেই বিষয়টা মূলত কিন্তু এই শাহজাহান নাটকটিতে উল্লেখ করা হয়েছে। তো এই শাহজাহান নাটকটা আসলে কত সালে প্রকাশিত করা হয় বা এটা কত সালে হচ্ছে নাট্যস্থ করা হয়? যদি বলা হয় প্রকাশিত করা হয় তাহলে হচ্ছে 1909 সালে। 1909 সালে। ওকে। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? বর্ণ বিপর্যয় আমরা জানি কি, একটা বর্ণ আরেক বর্ণ বিপর্যয়। বিপর্যয় মানে কি আমরা খেয়াল করি, বিপর্যয় মানে যখন নর্মালি যখন কালবৈশাখী ঝড় ওঠে তখন কিন্তু কি হয়, অনেক ঝড়ে বিপর্যয় হয়ে যায় না? যদি গ্রামে সাধারণত দেখা যায় যে টিনের চাল উড়ে যায়, এক জায়গাটা আরেক জায়গায় পড়ে যায়, এটা কিন্তু বিপর্যয়। তো অর্থাৎ একটা জায়গা যদি একজনের জায়গা যদি আরেকজন দখল করে, অর্থাৎ অল্টারনেটিভ হয় যে একজনের ঘরের চাল অন্য জায়গায় উড়ে গেল, অন্যজনের চালটা অন্য আরেক জায়গায় গেল, এটাই হচ্ছে মূলত বিপর্যয়। তো খেয়াল করে এখানে পিচাস, তো পিচাস থেকে কিন্তু এটা কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি, পিচাস থেকে কিন্তু পিসাচ অর্থাৎ উড়ে গিয়ে যে এরকম হয়, এরকম অল্টারনেটিভ। যদি বলা হয় যদি ফাল থেকে কিন্তু হচ্ছে লাফ, অর্থাৎ বিপর্যয়ের কারণে এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায় বা পরিবর্তন হয়, ধ্বনি পরিবর্তন হয়, এটাই আর কি। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা কোনটি বিদ্যাসাগরের? তো বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা মূলত আত্মচরিত, যেটা কিনা আসলে অসমাপ্ত, পুরো এখনো হচ্ছে তাই সেটা সমাপ্ত করা হয়নি। অর্থাৎ এটা তার ছোটবেলার জীবন বা শিশুকাল বা ছোটবেলার তার জীবন কাহিনী নিয়ে কিন্তু সেই শিশুকালের ঘটনা বা ছোটবেলার শৈশবের ঘটনা কিন্তু এখানে বর্ণিত রয়েছে। আর আমার কথা হচ্ছে উপন্যাস প্রভাবতী সরস্বতীটা কার? প্রভাবতী সরস্বতী হচ্ছে প্রভাবতী সরস্বতীর উপন্যাসটা হচ্ছে আমার কথা। এটা হচ্ছে তার উপন্যাস। আর আত্মকথার কথা যদি বলা হয় তো এটা হচ্ছে আবুল মনসুর আহমেদের আত্মজীবনী। আবুল মনসুর আহমেদের আত্মজীবনী। আবুল মনসুর আহমেদের হচ্ছে আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? তো আমরা গুরুচণ্ডালী দোষ, বাহুল্য দোষ, দুর্বোধ্যতা, বিদেশি শব্দ দোষে আসলে কোনটা? আসলে সকল আলেমগণ, ঠিক একই রকম সকল এবং আলেমগণ। এখানে কিন্তু যদি আমরা সকল দেই তাহলে কিন্তু এখানে গণ দেওয়ার প্রয়োজন পড়বে না, গণটা আমরা দেব না। তাহলে সকল আলেম আজ উপস্থিত, বা যদি আমরা আলেমগণ দেই তাহলে আর সকল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো যেহেতু দুই জায়গায় দুইটাতেই রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি কি বাহুল্য দোষ। এটাকে আমরা কি বলবো? বাহুল্য দোষ। আচ্ছা, অনেকেই করছেন আচ্ছা, মামুন খান লিখেছেন বাহুল্য দোষ। ওকে, ঠিক আছে, সঠিক অ্যান্সার। এখন একটু খেয়াল করি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য হচ্ছে দোলন চাপা।
দোলন চাপা। দোলন চাপাটা 1923 সালে প্রকাশিত হয়, দোলন চাপা। তো কাজী নজরুল ইসলামকে কিন্তু আনন্দময়ী আগমনের কবিতার জন্য কিন্তু তাকে 1 বছরের জেল দেয়। আমরা কিন্তু সবাই জানি যে আনন্দময়ীর আগমনী আনন্দময়ীর আগমন এই কবিতার জন্য তাকে 1 বছর জেল খাটতে হয়। তো 1 বছর সে যখন জেলে ছিল তখন কিন্তু কবিতা লিখতেন, বিভিন্ন ধরনের কবিতা লিখতেন। তো সেই জেলে থাকা অবস্থায় পবিত্র গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি ছিলেন। সেই পবিত্র গঙ্গোপাধ্যায় সেই লোকটা কি করতেন, সেই কবিতাগুলোকে ওই জেলখানা থেকে কোনো না কোনোভাবে কৌশলে বের করে নিয়ে আসতেন, অর্থাৎ কবিতাগুলো সংগ্রহ করে বাইরে নিয়ে এসে একটা বই আকারে প্রকাশ করতেন। সেই বইটাই মূলত হচ্ছে দোলন চাপা। সেটাই পরবর্তীতে দোলন চাপা কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়। আর দোলন চাপার প্রথম কবিতার কথা যদি বলা হয়, প্রথম কবিতা হচ্ছে দোলন চাপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে আজি সৃষ্টি সুখের উল্লাসে। আজি সৃষ্টি সুখের উল্লাসে, এটা হচ্ছে তার কাজী নজরুল ইসলাম দোলন চাপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। আজি সৃষ্টি সুখের উল্লাসে, আজি সৃষ্টি সুখের উল্লাসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? নারীর মূল্য, রায়তের কথা, তেল নুন লোকরি এবং কি বীরবলের হালকাথা। আমরা কিন্তু জানি যে তেল নুন লোকরি, বীরবলের হালকাথা এবং কে রায়তের কথা, এই সবগুলো প্রবন্ধে হচ্ছে কার? প্রমোদ চৌধুরীর। এগুলো সবগুলো হচ্ছে প্রমোদ চৌধুরীর। প্রমোদ চৌধুরী হচ্ছে প্রবন্ধ, তার হচ্ছে প্রবন্ধ। তো এখন কথা হচ্ছে বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত, চলিত ভাষায় রচিত প্রবন্ধটা হচ্ছে কোনটি? বীরবলের হালখাতা, যেটা কিনা 1902 সালে প্রকাশিত হয়। 1902 সালে, 1902 সালে কোথায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আর নারীর মূল্য যেটা থাকলো, নারীর মূল্যটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গ্রন্থ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থের নাম হচ্ছে নারীর মূল্য, যেটা কিনা 1924 সালে প্রকাশিত হয়। আর আমরা কিন্তু জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু অনিলা দেবী নামে ছদ্মনামে লিখতেন। অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে কিন্তু লিখতেন। শরৎচন্দ্র ছদ্মনাম, অনিলা দেবী ছদ্মনাম। আচ্ছা, স্বগত ওসমানের রচনা নয়, এটা কারা কারা পারেন একটু কমেন্টে জানাতে পারেন। শরৎচন্দ্র, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 36তম বিসিএসে আসছে যে কোনটি স্বগত ওসমানের রচনা নয়। স্বগত ওসমানের রচনা নয় বলছে, কিন্তু এটা একটু খেয়াল করতে হবে। একটু খেয়াল করি, স্বগত ওসমানের রচনা নয়। কোনটি রচনা নয়? চৌরসন্ধি, কৃতদাসের হাসি, ভেজাল, বনি আদম, এগুলো চৌরসন্ধি কিন্তু স্বগত ওসমানের রচনা। কৃতদাসের হাসি স্বগত ওসমানের রচনা। ভেজাল এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের, মানিক বন্দ্যোপাধ্যায়ের, মানিক বন্দ্যোপাধ্যায়ের কি এটা? ভেজাল হচ্ছে উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের ভেজাল হচ্ছে উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়, এটা কত সালে প্রকাশিত হয়? 1944 সালে প্রকাশিত হয়। 1944 সালে প্রকাশিত হয়। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্টে করছেন ফরহাদ রেজা, রানী কুইন, আচ্ছা নীল অনুভূতি, অনেকেই অ্যান্সার দিয়েছেন যে ভেজাল, ভেজাল। আচ্ছা, আমরা কিন্তু জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভেজাল লিখেছেন। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে প্রকৃত নামটা আসলে কি? এর প্রকৃত নামের কথা যদি বলা হয় তাহলে কিন্তু প্রবোধ কুমার, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় হচ্ছে কিন্তু তার প্রকৃত নাম। প্রকৃত নাম হচ্ছে কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনারা শুধু ভেজাল ভেজাল লিখতেছেন। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। যে গাছে উঠতে জানে বা যে গাছে উঠতে পটু, এক কথায় আমরা কি বলে? গেছো। যে গাছে উঠতে পটু তাকে আমরা এক কথায় বলবো হচ্ছে গেছো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন কোনটা? এটার অ্যান্সার হচ্ছে বসন্ত, যেটা কিনা 1923 সালে, 1923 সালে এই বসন্ত কাব্যনাট্য, এটা হচ্ছে কাব্যনাট্য রবীন্দ্রনাথের। এই কাব্যনাট্যটা 1923 সালে কাজী নজরুলকে তিনি
উৎসর্গ করেছিলেন। কাজী নজরুলকে হচ্ছে উৎসর্গ করেছিলেন। তো একটু খেয়াল করি, তো কাজী নজরুল ইসলাম আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন কোন গ্রন্থ উৎসর্গ করেছেন সেটার কথা যদি বলা হয়, তো প্রথমে যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় অর্থাৎ 80তম জন্মদিনে কিন্তু একটা কবিতা তার জন্মদিন উপলক্ষে একটা কবিতা কাজী নজরুল ইসলাম লেখেন, সেটা একটা কবিতা। আর তার মৃত্যুর সময় সে যখন মারা যায়, মৃত্যুবরণ করলে একটা কবিতা লেখেন, সেটা আসলে কি লেখেন এটা আমরা কে কে জানি। হ্যাঁ, এটা একটা বিষয়। আর কাজী নজরুল ইসলামের কিন্তু একটা কাব্যগ্রন্থ রয়েছে যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? সঞ্চিতা। সঞ্চিতা কাব্যগ্রন্থটি, অর্থাৎ কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ করেছিলেন। এখন আপনারা কারা কারা এটার অ্যান্সার দিতে পেরেছেন? 80তম জন্মদিনের কবিতা ছিল কোনটি? 80তম জন্মদিনের কবিতা ছিল হচ্ছে, খেয়াল করি, অশ্রু অশ্রু পুষ্পাঞ্জলি। অশ্রু পুষ্পাঞ্জলি। তো এখন কথা হচ্ছে এই অঞ্জলি বানানটা কিন্তু আসলে ভুল লেখা আছে এখানে। যদিও এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা, সেটা লিখেছিলেন সেই অনেক আগে, স্বাধীনতা যুদ্ধেরও আগে বা সেই সময়ে। তো সেই সময় কিন্তু বাংলা বানানের নিয়ম অনুপাতে কিন্তু এই বানানটি সঠিক ছিল। বাট এখন কিন্তু অঞ্জলি, পুষ্পাঞ্জলি, আবলি এগুলো জানলে আমরা কি, এগুলো বললে কিন্তু আমরা জানি এটা রস্বইকার হবে। তো যেহেতু এটা আগের, তো সুতরাং আমরা একটা দীর্ঘইকার দিয়েই লিখবো। আচ্ছা, অশ্রু কবিতা হচ্ছে অশ্রু পুষ্পাঞ্জলি কবিতা নামে যে কবিতাটা ছিল সেটা 80তম জন্মদিনে লিখেছিলেন। আর মৃত্যুর সময় লিখেছিলেন হচ্ছে রবিহারা। রবিহারা কবিতাটি লিখেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যুবরণ করেন, তার এই মৃত্যুবরণ করাটাকে সে শোক হিসেবে নিয়ে এই রবিহারা কবিতাটি তিনি লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসে? অর্থের সম্বন্ধ, কোলন, হাইফেন, কমা নাকি সেমিকোলন? এটার অ্যান্সার হচ্ছে সেমিকোলন। সেমিকোলন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা কোনটি? শঙ্খনীল কারাগার, কাঁটাতারে প্রজাপতি, জাহান্নাম হইতে বিদায় নাকি আর্তনাদ? এটা আমরা অনেকে কমেন্টে করতে পারেন, এটা কিন্তু কমন প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে এটার অ্যান্সার হবে কি? জাহান্নাম হইতে বিদায়। জাহান্নাম হইতে বিদায় এটা কার? শওকত ওসমানের। জাহান্নাম হইতে বিদায় হচ্ছে শওকত ওসমানের। এটা তারপর যদি বলা হয় কাঁটাতারে প্রজাপতি, এটা লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন। সেলিনা হোসেন। তো অ্যান্সারটা কিন্তু জাহান্নাম হইতে বিদায়, এটাই কিন্তু মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর সেলিনা হোসেনের কাঁটাতারে প্রজাপতি নামে যেই উপন্যাসটা রয়েছে, এইটা মূলত তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে, তেভাগা আন্দোলনের উপজীব্য বিষয় হচ্ছে তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে তিনি এই উপন্যাসটি লিখেছেন। আচ্ছা, আর আত্মনাদ যদি বলা হয় এটাও কিন্তু শওকত ওসমানের। এটা মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা হয়েছে। ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। আচ্ছা, জাহান্নাম হইতে বিদায়। ওকে, অনেকে কমেন্ট করছেন নীল অনুভূতি, জাহান্নাম হইতে বিদায়, গোট পূর্ণ লাইক। ওকে, ঠিক আছে সব। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। বিপরীতার্থ ব্যাকরণের কোন মৌলিক অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে নাকি অর্থতত্ত্বে? এটা কিন্তু আমরা খুব বেসিক একটা কোশ্চেন, এটা কিন্তু অর্থতত্ত্বে হয়। তো অর্থতত্ত্বে যদি বলে আর কি কি রয়েছে, এটা মনে রাখার জন্য সহজ একটা উপায় হচ্ছে মুখস্থ বেইস যেই রকম রয়েছে। অর্থাৎ আমরা যদি বাংলা প্রশ্নটাকে যদি তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাহিত্য বেইস, আর একটা হচ্ছে ব্যাকরণ বেইস, আর একটা হচ্ছে মুখস্থ বেইস। তো মুখস্থ বেইজের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু কি অর্থতত্ত্ব। যেমন মুখস্থ বেইজের মধ্যে পড়ে বিপরীতার্থক শব্দ, তারপর যদি বলা হয় পরিভাষা,
তারপর যদি বলে বাগধারা, এগুলো কিন্তু সব মুখস্থ করার বিষয়। তো এই যে মুখস্থ করার যে বিষয়গুলো রয়েছে সেগুলোই মূলত অর্থতত্ত্বের ভিতরে পড়বে। সাম্য গ্রন্থের রচয়িতাকে কাজী নজরুল, মোহাম্মদ বরকতুল্লাহ, বঙ্কিমচন্দ্র এবং মোহাম্মদ লুৎফর। এটার অ্যান্সার কোনটা আসলে হবে? এটা কিন্তু সাম্য গ্রন্থের বলছে, এখানে কিন্তু সাম্যবাদী বলেনি। সাম্যবাদী হচ্ছে একটা বিষয় আর সাম্য গ্রন্থ হচ্ছে কিন্তু আরেকটা বিষয়। তো সাম্যবাদী যদি বলতো তাহলে এটা কিন্তু রবীন্দ্রনাথ, এটা কিন্তু নজরুলের, সাম্যবাদী কিন্তু নজরুলের লেখা গ্রন্থ। আর সাম্য গ্রন্থের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মূলত সাম্য গ্রন্থটা রচনা করেছেন। তো তার যদি আরো দুইটা যদি গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলা হয় তাহলে একটা হচ্ছে লোকরহস্য আর একটা হচ্ছে বিজ্ঞান রহস্য। এই দুইটা গ্রন্থ হচ্ছে বঙ্কিমচন্দ্রের অন্যান্য গ্রন্থের মতো গুরুত্বপূর্ণ দুইটা গ্রন্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। এটা লাস্ট প্রশ্ন, 350। কোনটি নীল বর্ণ? নীলিন বর্ণ কোনটি হচ্ছে নীলিন বর্ণ? এটার অ্যান্সার আপনারা একটু দিবেন যারা পারেন। লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এটার অ্যান্সার আপনারা চাইলে দিতে পারেন। আমি একটু কমেন্ট দেখি কি অবস্থা সবার। লাস্ট প্রশ্ন। আচ্ছা, অনেকেই আপনারা বঙ্কিমচন্দ্রের অ্যান্সার দিচ্ছেন, গুড। উম্মে কুলসুম বলছেন বঙ্কিমচন্দ্র, তারপর তাসফিয়া বলছেন বঙ্কিম, তাহমিনা বলেছেন ক অ্যান্সার। আচ্ছা, কোনটি নীলিন বর্ণ? নীলিন বর্ণের অ্যান্সার কোনটি? ক অ্যান্সার বলছে অনেকে। তারপর হাবিবা বিনতে সরকার বলেছেন ক অ্যান্সার। আচ্ছা, অনেকেই আমরা সঠিক অ্যান্সার দিয়েছেন। তো নীলিন বর্ণটা আসলে কি আমরা এটা একটু জানবো। এটার অ্যান্সার যদি বলা হয়, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন আপনারা, নীল অনুভূতি। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে স্বরেয়। এটার নীলিন বর্ণ কি? আমরা অনেক সময় মজা করে বলি না যে আজকে নীল গেল মানে কি? ফাঁকা। মানে নীলিন বলতেই হচ্ছে ফাঁকা বোঝাবে, অর্থাৎ শূন্য বোঝাবে, ফাঁকা বোঝাবে, এরকম। তো খেয়াল করি কোনটি নীলিন বর্ণ। এখানে কিন্তু 4টা অপশনের মধ্যে আমরা অ্যান্সার দিয়েছি স্বরেয়। তো যদি বলে স্বরেয় থেকে এই স্বরেয়, স্বরেয়া, রস্বই দীর্ঘ, এভাবে যদি আমরা লিখি 11টা ও এরকম 11টা করে, এরকম 11টা স্বরবর্ণ যখন আমরা লিখব, এই 11টা স্বরবর্ণ যখন লিখব, সেখানে কিন্তু সবগুলো বর্ণে শুধুমাত্র এই স্বরেয়টা বাদে সবগুলো বাকি যে 10টা থাকবে সেই 10টা বর্ণেরই কিন্তু কি থাকবে? একটা সংক্ষিপ্ত রূপ। যেরকম স্বরেয়াকে যদি বলা হয়, তো আমরা স্বরেয়াটাকে আমরা এভাবে দিয়ে আকারটা এভাবে দিয়ে চিহ্নিত করতে পারি। রস্বইকে আমরা রস্বইকার দিয়ে চিহ্নিত করতে পারি। ওটাকে আমরা ওকার দিয়ে চিহ্নিত করতে পারি। কিন্তু এই স্বরেয়টাকে কিন্তু কারোর সাথেই কোনো, মানে এটার কোনো আসলে সংক্ষিপ্ত আসলে ওভাবে রূপ নাই যে স্বরেয়টাকে আসলে আমরা কিভাবে লিখব বা এটার আসলে ইয়েটা কি হবে। অর্থাৎ এই স্বরেয়টা কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে লুকায়িত থাকে। যেরকম আমরা যদি বলি পরমেশ্বর, পরম একটা উচ্চারণ থাকে। অর্থাৎ এই স্বরেয়র আলাদা কোনো, এটা এগুলোর মতো হচ্ছে যে 11টা, এগুলোর মতো আলাদা কোনো সংক্ষিপ্ত রূপ আমরা লিখতে পারি না। সেই জন্য কি এটা হচ্ছে নীলিন বর্ণ। আর নীলিন বর্ণ কয়টি? একটি। স্বরবর্ণের যে 11টা বর্ণ রয়েছে সেটারই কিন্তু মূলত একটি হচ্ছে নীলিন বর্ণ। আচ্ছা, ইন্দ্রিলা বলেছেন নাকি? ইন্দ্রিলা বলেছে নীলিন অর্থ শূন্য বা ফাঁকা। ওকে, গুড। এটাই হচ্ছে অ্যান্সার। এবং 385 নাম্বার হচ্ছে লাস্ট, এটাই প্রশ্ন ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের 11তম ক্লাসের শেষ প্রশ্নটা আমরা শেষ করলাম ইতিমধ্যে। তো যাই হোক, আজকে বেশি কথা না বাড়াই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে 12তম ক্লাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষ একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাস করেছেন বা পরবর্তীতে করবেন, একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের খুঁজতে সমস্যা না হয়। যদিও আমাদের কিন্তু এগুলো বই আকারে বের হবে একটা সময় গিয়ে, খুব দ্রুতই হয়তো আমাদের ক্লাসের শেষ হওয়ার সাথে সাথে আমাদের যেই বই আকারে যেটা বলেছি, অ্যানাউন্সমেন্ট দিয়েছি, সেটা বের হবে। তো সেইটাতে আপনারা অপেক্ষা না করে আমাদের সাথে যে ক্লাসগুলো হচ্ছে, তো আপনারা যদি নোট ডাউন করে পড়াশোনা করেন, এতে করে কিন্তু আপনারা হচ্ছে অনেক অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।